অন্তত 15 লাখ মানুষ সময় মতো পাচ্ছেন না দ্বিতীয় ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকাই দিতে চাই সরকার। মজুদ ফুরালেও হাসপাতাল থেকে মেসেজে ভোগান্তি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার চেষ্টায় মানুষ, অতিরিক্ত গরমে ঘাটে বেহাল দশা। দূরপাল্লার যানের অভাবে মোটরসাইকেল পিকআপেই ভরসা। রাতভর থানায় রাখার পর আদালতে তোলা হলো সাংবাদিক রোজিনা ইসলামকে। 5 দিনের রিমান্ডের আবেদন, গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। অন্তত 15 লাখ মানুষ আপাতত পাচ্ছেন না দ্বিতীয় ডোজের টিকা। তবে আশার কথা হলো তাদের অ্যাস্ট্রাজেনেকা টিকাই দিতে চায় সরকার। যদিও সেই টিকা কোথা থেকে পাওয়া যাবে তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। এদিকে দ্বিতীয় ডোজ নিতে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে এখন থেকেই। কোনো হাসপাতালে মজুদ শেষ হয়ে গেলেও অনেকেই মোবাইলে সেখানেই টিকা দেওয়ার মেসেজ পাচ্ছেন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ষাটোর্ধ্ব মাহতাবুদ্দিন টিকার কার্ড অনুযায়ী তার দ্বিতীয় ডোজ টিকা নেবার কথা ছিল রোববার। সে মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরপর দুদিন এসে তিনি দেখেন নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ডেট অনুযায়ী আসছি টিকা দেওয়ার জন্য, দ্বিতীয় ডোজ আসা দেখে এটা বন্ধ। তবে তিনি মোবাইলে টিকা নেবার কোনো মেসেজ পাননি। যদিও মেসেজ পেয়ে একই হাসপাতালে টিকা নিতে এসে সোমবারও ফিরে গেছেন অনেকে। ওনারা বললেন আগামীকাল থেকে আর কি টিকা দেওয়া হবে, আজকে টিকা দেবে না, আজকে বন্ধ আছে। রবিবার এখানে সকাল থেকে ওয়েট করলাম 9:30 পর্যন্ত। তারা বললো যে কোনো কিছু নেই। আপনারা দেখছেন ওখানে একটা নোটিশ টাঙানো আছে, বাট ফার্দার কোনো ক্লারিফিকেশন আমাদেরকে করতে পারেনি। তবে হাসপাতালের পরিচালক বলছেন আপাতত টিকা শেষ হয়ে গেছে। চাহিদা অনুযায়ী আবারও টিকা দেওয়া শুরু করবেন তারা। যেহেতু আমাদের স্টকে নাই, আমরা আশা করছি অন্য কোনো দেশ থেকে আনার ব্যাপারে সরকার তৎপরতা চালাচ্ছে। আমরা আশা করি আমরা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজই দিতে পারবো। দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন প্রায় 59 লাখ মানুষ। এদের মধ্যে 38 লাখ দ্বিতীয় ডোজও পেয়েছেন। তবে বাকি 21 লাখ মানুষ অপেক্ষমান থাকলেও টিকা আছে মাত্র 5 লাখ ডোজ। যেহেতু আমাদের কাছে ভ্যাকসিনের মজুদ কম, নতুন করে আমরা যখন আশা করছি আমরা পাবো, তখন যেটুকু বাকি আছে তাদেরকে আমরা দ্বিতীয় ডোজ দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার নতুন করে ভ্যাকসিনের চালান না পাই, ততক্ষণ পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা থেকে। ওদিকে চীনের উপহারের 5 লাখ ডোজ চাইলেই সাধারণ জনগণকে দেয়া যাবে না। শুরুর দিকে 1 মাস পর, কিন্তু 2 মাসের মধ্যে, পরবর্তীতে 2 মাসের পরে, কিন্তু 3 মাসের মাঝের কথা বলা হলেও অধিদপ্তর এখন বলছে 4 মাসের মধ্যেও টিকা দেওয়া যাবে। 12 থেকে 16 সপ্তাহ পর্যন্ত আমরা দিতেই। এরপরে কি হবে সেটি কিন্তু এখনই বলে দেওয়া যাবে না, কারণ এইটি যারা অরিজিনেটর কোম্পানি যারা তৈরি করছেন তারা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখছেন। ঈদের পর রোববার থেকে শুরু হয় টিকা কার্যক্রম। অধিদপ্তর আরও বলছে যে পরিমাণ টিকা আছে তা দিয়ে চলা সম্ভব সর্বোচ্চ 1 সপ্তাহ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। বাংলা বাজার শিমুলিয়া নৌরুটে সব ফেরি চালু থাকলেও ভিড় রয়েছেই। অতিরিক্ত গরম বাড়াচ্ছে শঙ্কা। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং মহাসড়কে যান চলাচলের খবর জানাতে গাবতলীতে আছেন তোহা খান তামিম। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, দিন যে কর্মজীবী মানুষের রাজধানী ফেরা, সেটি কিন্তু আমরা দেখছি যে কিভাবে পদ্মা পাড়ি দিয়ে এই জ্যৈষ্ঠের প্রখর যে তাপ, এই গরমের মধ্যে মানুষ ফেরিতে গাদাগাদি করে আসছে। আপনারা দেখছেন যে পিছনে একটি ফেরি নোঙ্গর করেছেন, নোঙ্গর করার পর সেখান থেকে কিন্তু লোকজন নেমে আসার প্রস্তুতি নিচ্ছে এবং এই ডাম ফেরিটি আসার আগে কিন্তু আরেকটি রোরো ফেরি এসছে শাহপরান। সেই পুরো এলাকা জুড়ে কিন্তু শুধু মানুষ আর মানুষ ছিল। সেটি কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে ফেরার পরে মানুষের কি কষ্ট এবং বিড়ম্বনা। তারা বলছিলেন যে এই ফেরিগুলো হচ্ছে যানবাহন পারাপারের জন্য, এখানে কিন্তু যাত্রী পারাপারের জন্য নয়। সে কারণে তাদের কিন্তু কোথাও বসবার জায়গা নেই। খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদে প্রায় 1.5 ঘন্টা সময় ধরে কিন্তু তাদের অবস্থান করতে হচ্ছে এবং পুরো সময়টুকু তাদের যে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, সেই দাঁড়িয়ে থাকার জায়গাটুকু পাওয়া কষ্ট। যে এত বেশি গাদাগাদি, এই করোনার সংক্রমণ ঝুঁকির মধ্যে কিন্তু এইভাবে রাজধানীতে ফেরার চেষ্টা করছেন। কিন্তু এই শিমুলিয়া ঘাটে আসবার পরে কিন্তু তাদের পড়তে হচ্ছে আরেক বিড়ম্বনায়। সেইটি হচ্ছে যে এখানে যে দূরপাল্লায় গণপরিবহন না থাকবার কারণে
বিভিন্ন রকমের যানবাহন, মাইক্রো ও সিএনজি অটোরিকশা এবং এখানকার বিভিন্ন কার এবং কিছু কিছু ছোট ছোট বাস, তারা কিন্তু অতিরিক্ত টাকা আদায় করছে এবং সেখানেও কিন্তু কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এখানকার যে শিমুলিয়া ঘাট, সেখানে আমরা আগেও জানিয়েছি যে এখানে যাত্রী ছাউনি নেই, গাছপালা না থাকবার কারণে কিন্তু এখানে এসে স্বস্তি পাচ্ছে না। অনেকে এক গ্লাস পানি খাবার জন্য চেষ্টা করছেন, সেরকম কিন্তু সুযোগ সুবিধা এখানে টিউবওয়েল বা বিশুদ্ধ খাবার পানি সেরকমও ব্যবস্থা নেই। কিন্তু এখানে যে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির ব্যবস্থাপনা, সে ব্যাপারে কিন্তু যাত্রীদের বিস্তর অসন্তোষ রয়েছে, ক্ষোভ রয়েছে। এবং এই যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং এই যাত্রী প্রতি যে 25 টাকা আদায় করা হচ্ছে, এই যে আদায়ের ব্যাপারেও কিন্তু নানা রকম তাদের যে আচরণ, সেগুলো নিয়ে আপত্তি রয়েছে যাত্রীদের। এবং এখানে আমি জানিয়ে রাখি যে এই যে শিমুলিয়া বাংলা বাজার ফেরি রুট, এখানে কিন্তু এই বহরের দুটো ফেরি যুক্ত করার পরে 18টি ফেরি ছিল। গতকাল 18টি চলাচল করেছে, কিন্তু আজকে কিন্তু চলাচল করছে 17টি ফেরি। তো একটি ফেরি তাদের এটাকে আবার সচল করবার চেষ্টা করছে। তো মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের এই ছিল সর্বশেষ। আমরা চলে যাব ঢাকার গাবতলীতে, সেখানে আছেন সহকর্মী তামিম। তামিম, সেখানকার কি অবস্থা? ঠিক, ধন্যবাদ উজ্জ্বল। শিমুলিয়া ঘাটের মতো মানুষ কিন্তু, রাজধানীমুখী মানুষ কিন্তু আসলে মানুষের ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাবতলী যেই ব্রিজটা রয়েছে গাবতলীর বাস স্ট্যান্ডের পাশে, সেই ব্রিজ দিয়ে কিন্তু মানুষের ঢল নেমেছে এবং মানুষ পায়ে হেঁটে আসলে রাজধানীতে ঢুকছেন। আমরা দেখেছি সকাল থেকেই মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিও কিন্তু আমরা চোখে পড়েছে। বিশেষ করে আজকে প্রচণ্ড রোদ, এই তপ্ত রোদে গরম উপেক্ষা করে কিন্তু মানুষ, রাজধানীমুখী মানুষ, তারা আসলে রাজধানীতে তাদের যে কর্মস্থল, সেই কর্মস্থলে ফিরছেন ঈদের ছুটি শেষে। এবং আমরা প্রচুর মানুষকে দেখেছি যে তারা আসলে পায়ে হেঁটে আসলে অধিকাংশ মানুষ রওনা দিয়েছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু পায়ে হেঁটে তারা আসলে রাজধানীতে প্রবেশ করছেন। এবং একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে আন্তজেলা বাস সার্ভিস যেটি বন্ধ রয়েছে, দূরপাল্লার যে গণপরিবহন বন্ধ রয়েছে, সেই দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু আসলে মানুষকে পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করতে হচ্ছে। এবং অনেকে বলছেন যে যদি আসলে যে যানবাহন বা দূরপাল্লার যে গণপরিবহন সেটি আসলে চালু থাকতো, তাদেরকে আসলে এই যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে পোহাতে হতো না। আমরা এখানে দারুসালাম জোনের যেই ট্রাফিক পুলিশের সদস্যরা রয়েছেন, তাদেরকে আমরা কাজ করতে দেখছি। এবং কিছুক্ষণ আগে একটি বিআরটিসি বাস এখানে যাত্রী পরিবহন করা, অর্থাৎ সরকারি যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিআরটিসি বাস যাত্রী পরিবহন করায় তাকে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখনো প্রচুর মানুষ রাজধানীতে ঢুকছেন পায়ে হেঁটে, এবং এই যে তপ্ত রোদ, এই তপ্ত রোদ উপেক্ষা করে কিন্তু কষ্ট করে মানুষ আসলে রাজধানীতে ঢুকছেন। তো এই ছিল গাবতলী থেকে আমার হাতে সবশেষ। ঈদের ফিরতি যাত্রার খবর জানাতে গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তোহা খান তামিম, এবং তার আগে বাংলাবাজার শিমুলিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। অনুমতি ছাড়া সরকারি তথ্য সংগ্রহের অভিযোগে মামলার রাতভর থানায় রাখার পর আদালতে তোলা হয়েছে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে। এই মুহূর্তে আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাব তার কাছে। আফজাল। তাজনীন, রোজিনা ইসলামকে প্রায় 8টার দিকে কিন্তু আদালতে হাজির করা হয়েছে, মুখ্য মহানগর হাকিম আদালতে। তাকে এখন গারদখানায় রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে মামলাটি হয়েছে, এই মামলায় রোজিনা ইসলামের 5 দিনের রিমান্ড চাইবে। তবে কখন শুনানি হবে সেটি কিন্তু আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সেটি আমাদেরকে জানাননি। তবে তারা বলছেন যে সরকার যে মামলা হয়েছে এবং যে ফরওয়ার্ডিংটি পুলিশ পাঠিয়েছে, সেই ফরওয়ার্ডিংয়ে রোজিনা ইসলামের 5 দিনের রিমান্ডে চাওয়ার বিষয়টি বলা হয়েছে। আর এই রোজিনা ইসলামকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। আর আরেকটা বিষয় বলে রাখি যে রোজিনা ইসলামের পরিবার জানিয়েছে যে 5 ঘন্টা একটি জায়গায় একটি কক্ষে আটকে রাখা হয়েছে, তার উপর যে নির্যাতন করা হয়েছে, যারা নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে তারা বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছেন। ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আজকে একটি মামলা করবেন, তারই প্রস্তুতি নিচ্ছেন। আদালত প্রাঙ্গণে রোজিনা ইসলামের বোন, স্বামী তারা রয়েছেন এবং তারাও বলছেন তারা এই ঘটনায় রোজিনা ইসলামের উপর যে নির্যাতন, তার বিচার দাবি করেছেন। আরেকটা বিষয় বলে রাখি যে আমরা দেখেই যে যখন বড় গুরুতর কোনো আসামিকে আদালতে হাজির করা হয়, তখন দেখা যায় যে 10:30 11টার আগে কিন্তু
কিন্তু আসামিকে হাজির করা হয় না। শুধুমাত্র যে আসামিগুলোকে সিজিএম কোর্ট অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আদালতে নেওয়া হয় তখন কিন্তু আমরা দেখি যে সকাল 7টা 8টার মধ্যে আদালতে হাজির করা হয়। যেগুলো ঢাকার বাইরের যে মামলা, সাভার, আশুলিয়া, এই থানায় যে মামলাগুলো হয় ওই থানার আওতায় যে আসামিকে ধরা হয় তাদেরকে খুব সকালে হাজির করা হয়। কিন্তু রোজিনা ইসলামের ক্ষেত্রে একটু ভিন্ন দেখতে পেয়েছি আমরা, যে সকাল 7:45-এর দিকে তাকে শাহবাগ থানা থেকে বের করে খুব সকালে কেউ আসার আগেই অর্থাৎ কোনো সাংবাদিক জানার আগেই কিন্তু তাকে আদালতে হাজির করা হয়েছে। যাই হোক, রোজিনা ইসলামকে এখন আদালতের গারদখানায় রাখা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে তার 5 দিনের রিমান্ড চাইবেন এবং রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান, এটি আমাদেরকে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং ডিসি প্রসিকিউশনের পক্ষ থেকে। আর রোজিনা ইসলামের বিরুদ্ধে মূলত 4টি ধারা মামলা হয়েছে। একটি হচ্ছে দণ্ডবিধির 2 ধারা, অর্থাৎ দণ্ডবিধির যে 379 এবং 411, এই 2টি ধারাতে চুরির অপরাধ রয়েছে এবং এই 2টি ধারায় পৃথকভাবে 3 বছর 3 বছর করে 6 বছরের সাজার বিধান রয়েছে। আর অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেটি 1923 সালে হয়েছিল, এই আইনের 2টি ধারায় 3 এবং 5 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের এই 2 ধারায় মূলত রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী সরকারি দপ্তরে গিয়ে কোনো কাগজপত্র নিজের জিম্মায় নেওয়া বা নিজের দখলে নেওয়া, কোনো সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা, এই যে অপরাধ, এটিরও কিন্তু অভিযোগ আনা হয়েছে। এবং রাষ্ট্রপক্ষ বলছে যে, এবং পুলিশ বলছে যে এই যে মামলাটি হয়েছে সেটির তদন্তের জন্য তারা 5 দিনের রিমান্ড চাইবেন। তো কখন রিমান্ড শুনানি হয় সেটি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। রিমান্ড শুনানি হলে কি আদেশ দেয় সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। তানজিন। দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে তোলা হয়েছে আদালতে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। আবারও ঈদের ফিরতি যাত্রার খবর। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নদী পারাপারকারীদের যথেষ্ট চাপ রয়েছে। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, আর ময়মনসিংহ থেকে মহাসড়কে যাত্রী চাপের খবর জানাবেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি ইউসুফের কাছে। ইউসুফ, তাদনিন তো পাটুরিয়া দৌলতদিয়া নোটে এটা কিন্তু এই মুহূর্তে আসলে এটা ঢল রয়েছে। যদি এটা ঢলের চাইতেও বেশিটা আসলে এটা দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু এটা আসলে কর্মস্থলে ফিরছে। সেই ক্ষেত্রে পাটুরিয়া ঘাটে যে কয়টা ফেরি রয়েছে সব কয়টা ফেরি কিন্তু আসলে নামে মাত্র দিয়ে একটা যানবাহন নিয়ে এটা দৌলতদিয়া প্রান্তে চলে যাচ্ছে এবং যে ফেরিটা এটা দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করছে, প্রত্যেকটা ফেরিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে কিন্তু এখানে এসে নঙ্গর করে তারা কিন্তু আসলে রাজধানী এবং ঢাকার আশপাশের যে কল কারখানা এবং অফিস আদালত রয়েছে সেখানে কিন্তু তারা ছুটছে। তবে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, যাত্রীরা আমাকে জানিয়েছে যে এই যে ভেঙে ভেঙে তারা ঘাট এলাকায় এসেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে তারা ছোট যানবাহন করে পার দিচ্ছে। তাদের একটি ক্ষোভ রয়েছে যে যদি গণপরিবহনটা চালু থাকতো তাদেরকে এই দুর্ভোগটা তাদের কম হতো বলে তারা আমাকে জানিয়েছে। এছাড়াও কিন্তু আমি বলতে পারি যে আসলে যারা কর্মস্থল ফেরা মানুষ তারা কিন্তু আসলে বলছে যে সরকার যদি এটা আসলে গণপরিবহন বন্ধ করে দেয় তাহলে তারা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে নিরাপদে তারা কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবে। অন্যদিকে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে যে কয়টি ফেরি রয়েছে সব কয়টি ফেরি চলাচল করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবিধিটা মানার কোনো বালাই এখানে নেই। কিন্তু সবাইটা গাদাগাদি করে যার যে রকম পারছে সেই রকম করে কিন্তু চলে যাচ্ছে। তবে টাকেও কিন্তু যাত্রীরা এই পাটুরিয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি চলাচল করছে। তো এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহের হারুনুর রশিদ রয়েছে, সেখানকার সর্বশেষ জানার জন্য চলে যাব তার কাছে। হারুন। ধন্যবাদ ইউসুফ। ময়মনসিংহের থেকে ঢাকাগামী মানুষের কথা যদি একটু বলি, আসলে দুর্ভোগ আজকেও আছে। যারা ঢাকা কর্মস্থলে যেতে চান তারা আজকেও গতকালের মতো দুর্ভোগ আছেন, তবে মানুষজনের চাপ কিন্তু গতকালের চেয়ে কিছুটা কমেছে। আমরা যে পাটগুদাম বাস স্ট্যান্ডে আছি এখানের চিত্র যদি একটু বলি, যে এখানে আমরা গতকালকে যে মানুষের প্রচুর যে মানুষজন আমরা দেখতে পেয়েছিলাম এখানে,
যারা ঢাকা যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, আজকে সেই চাপ অনেকটাই কম। এখানে আমরা দেখেছি যে বাস স্ট্যান্ডে প্রচুর গাড়িও আছে, যেমন অনেকগুলো বাস এখান থেকে যাচ্ছে, যে বাসগুলো ময়মনসিংহের ভালুকা পর্যন্ত যাচ্ছে, এবং যারা ঢাকা যেতে চান তারা এই বাসগুলোতে দিয়েই ভালুকা পর্যন্ত যাচ্ছেন, এবং ভালুকা থেকে অন্যান্য যানবাহনে করে তাদের যার যেখানে গন্তব্য সেখানে তারা যাচ্ছেন। তবে এখান থেকে যারা যাত্রী আছেন তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া যে আগে থেকেই যেগুলো নেওয়া হচ্ছিল এখনও ঠিক সেভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, যার কারণে তারা একটি সমস্যায় পড়েছেন এবং তারা বাধ্য হয়েই অনেকটা এই অতিরিক্ত ভাড়া দিয়েই তাদেরকে যেতে হচ্ছে। এবং এই ভাড়া নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের যে পদক্ষেপ বা তদারকি সেই বিষয়টি একেবারেই নেই। আমরা গত 2-3 দিন যাবত এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ এই বাস স্ট্যান্ডগুলোতে আমরা কাজ করছি এবং কোথাও প্রশাসনের কোনো নজরদারি দেখিনি যেখানে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এই বিষয়গুলো তদারকি করার জন্য কোনো তৎপরতা আমরা আসলে দেখিনি। আরেকটি বিষয় বলে রাখছি যে আজকে এখানে যারা বাস সংশ্লিষ্ট আছেন বা বাস স্ট্যান্ড সংশ্লিষ্ট আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে গতকালকেই সবচেয়ে বেশি চাপ ছিল, আস্তে আস্তে সেই চাপ কমতে শুরু করেছে এবং একটা সময় দেখা যাবে যে হয়তো 1-2 দিনের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ঈদের ফিরতি যাত্রার খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ, এবং তার আগে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। মাদারীপুরে করোনাকালে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারের দেয়া প্রণোদনার কয়েক কোটি টাকা প্রাণী সম্পদ অধিদপ্তর কাদেরকে দিয়েছে তার হদিস পাওয়া যাচ্ছে না। প্রান্তিক খামারিরা এই প্রণোদনার অর্থ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো কর্মকর্তা। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলারকান্দি গ্রামের আক্তারুজ্জামান ও নাজমা বেগম দম্পতি 20 বছর ধরে বাড়িতে খামার করে গবাদি পশু পালন করেন তারা। ব্যাংক ঋণ নিয়ে 12টি গরু পালনে প্রচুর অর্থ খরচ করলেও কমে গেছে আয়ের উৎস। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও করোনা দুর্যোগে পাননি সরকারি কোনো সহায়তা। এতে ক্ষুব্ধ তারা। আমরা যে গরিব মানুষ গরু পালি, কিন্তু এই টাকাটা যে পাইলাম না, এই টাকার হিসাব কই? শুধু আক্তারুজ্জামান ও নাজমা দম্পতি নন, তার মতো ওই এলাকার মোশারফ ব্যাপারী, রিপন হাওলাদার, মোস্তফা খানের একই অবস্থা। করোনাকালে জেলার সদর, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলার ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য 7,42 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। প্রান্তিক খামারিদের অভিযোগ, প্রকৃত খামারিদের বাদ দিয়ে অসাধু কর্মকর্তাদের পছন্দের কয়েকজন খামারিকে কিছু টাকা দেওয়া হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আর্থিক সহযোগিতার দাবি জানান খামারিরা। করোনার সময় কিছু টাকা পাই নাই, পাইলে আমার উপকার হইতো। যদি সরকার আমাদের একটু স্বইচ্ছায় তাকাইতো, এই দুর্নীতির বিরুদ্ধে তাকাইতো, তাহলে আমরা একটু উপকৃত হইতাম। কোন কোন খামারি প্রণোদনার এই অর্থ পেয়েছেন তা জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও সাড়া মেলেনি। অবশ্য শীঘ্রই খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। কর্মকর্তা এটা করতেই পারে না, কিন্তু তারপরেও যদি করে থাকে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখব। ডেইরি, পোল্ট্রি ও ডাক এই 3 ক্যাটাগরিতে জেলার 7,127 জন ক্ষতিগ্রস্ত খামারির প্রত্যেকের 3,000 থেকে 20,000 টাকা পর্যন্ত প্রণোদনা পাবার কথা। এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AKM আনোয়ারুল হক কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সময় সংবাদ, মাদারীপুর। ঈদের পর বেড়েছে নাটোরের লিচুর চাহিদা। ভালো মানের প্রতি পিস লিচুর দর উঠেছে 3 টাকা পর্যন্ত। অনাবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হলেও এবার দাম ভালো পাওয়ায় বাগান মালিকরা লাভবান হবেন দাবি কৃষি বিভাগের। আর সুষ্ঠু বাজার ব্যবস্থা সহ লকডাউনের কারণে পরিবহন সমস্যা সমাধানে সক্রিয় জেলা পুলিশ। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোজার পর চাহিদা বেড়ে যাওয়ায় গাছ থেকে লিচু নামাতে ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। নাটোরের ছোট বড় প্রায় 4,000 বাগান থেকে চলছে লিচু নামানোর কাজ। বাজার ছাড়া বাগান থেকেও লিচু কিনছেন ব্যবসায়ীরা। বাগানের প্রতি পিস লিচু 2 টাকা 50 পয়সা দরে বিক্রি হলেও বাজারে তার দাম উঠেছে 3 টাকা পর্যন্ত। বাগান মালিকদের আশা, অতিরিক্ত চাহিদার কারণে লিচুর দাম আরো বাড়বে। ঈদের আগে একটু দাম কম ছিল, ঈদের পর একটু বাজারটার চাহিদা ভালো, দামটা খুব সুন্দর পাচ্ছি, একটু বেশি পাচ্ছি, আরো আশা আছে পাবো। গতবারের চেয়ে এবার আমাদের লিচুটা একটু কম,
কম হলেও দামের চাহিদাটা একটু বেশি। মাত্র 3 দিনের ব্যবধানে প্রতি পিস লিচুতে 1 টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানালেন ব্যবসায়ী ও আড়তদাররা। লিচুর কোয়ালিটি ভেদে মনে করেন যে একটু দাম কম বেশি হচ্ছে। বাগানেও যেমন চাহিদা, বাজারে এরকম চাহিদা, আমরা মাল বেচে অনেক শান্তি পাচ্ছি। এই লিচু আমরা বাইরে নিয়ে যাই, অনেক বিভিন্ন জায়গায় নিয়ে যাই বিক্রি করি। নাটোরতে লিচু রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সিলেট, বগুড়া, রংপুর, দিনাজপুর পর্যন্ত যাচ্ছে। সুষ্ঠু বাজার ব্যবস্থা সহ লকডাউনের মধ্যে সারা দেশে অবাধে লিচু সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। সিজনের প্রথম থেকেই লিচুর উৎপাদন নিরাপদ যেন হয় এবং এই উৎপাদিত পণ্য যেন বাজারজাতকরণ সঠিকভাবে হয় তার জন্য যে বিষয়গুলো কাজ করে আমরা প্রথম থেকে সেগুলো করে থাকি। অনাবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হলেও ভালো দরে বাগানিরা লাভবান হবেন বলে দাবি কৃষি বিভাগের। ৮৫০০ মেট্রিক টন লিচু উৎপাদিত হবে, যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় ১০০ কোটি টাকা। তো আমাদের এই উৎপাদিত লিচু নাটোরের চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের এই কৃষক এবং ব্যবসায়ীরা সরবরাহ করে আসছে। চলতি বছর নাটোরের ৯৮৩ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, আর ৮৮১৫ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, নাটোর। ঈদের পর নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে মাছের সরবরাহ। এতে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে মাছের দর। ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের কারণে বিদেশি মাছ রপ্তানি বন্ধ থাকায় দফায় দফায় কমছে মাছের দর। মাছ চাষিদের অভিযোগ, চাষ করা মাছের খাবারের তুলনায় কাঙ্ক্ষিত দর না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। সান্তাহার মাছের আড়ত। স্থানীয় মাছ চাষিরা ভোর থেকে আড়তে আনতে থাকেন বিভিন্ন প্রজাতির মাছ, আর পাইকারদের হাঁক ডাকে সরব হয়ে ওঠে বেচাকেনা। বিল, জলাশয় ও পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় বেড়েছে মাছের সরবরাহ। ঈদের পর সরবরাহ বাড়লেও নেই দূরের পাইকার। এই সুযোগে স্থানীয় ব্যাপারীরা কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কম দরে কিনছেন মাছ, আর দফায় দফায় মাছের দর পড়ে যাওয়ায় লোকসানের কথা বলছেন চাষিরা। মাছের পর্যাপ্ত আমদানি হওয়ার কারণে বাজার অনেকটা কমে গেছে। মাছ বাজারে বিক্রি করাতে মাছে অনেক টাকা লস। খুবই দাম কম এখন মাছের, মানে মাছ এলাকার বিপদ, আর দূরের থেকে পাইকার আসতেছে না। এর আগে ক্রেতারা ছিল, তখন মাছ বিক্রি হয়েছে। বর্তমান ক্রেতারা নাই, ওই জন্য মাছ বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, মাছের সরবরাহ বাড়লেও করোনার কারণে বিদেশে মাছ রপ্তানি বন্ধ থাকায় দর কমেছে বেশি। ঈদের আগেও ভালো ছিল, ঈদের পরেও ভালো ছিল, কিন্তু পাইকার পত্র না আসার জন্য মাছের বাজার ডাউন। স্থানীয় মৎস্য অফিস জানায়, জেলায় ৩৩,২৭৬ জন নিবন্ধিত মাছ চাষি ৪৮,০০০ পুকুর ও জলাশয়ে মাছ চাষ করে থাকেন। সান্তাহার বাইপাস আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। খেলার খবর। আগামী ২.৫ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্প্রচার স্বত্ব কিনল বাংলাদেশি মার্কেটিং এজেন্সি ব্যান্টেক। অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে বিসিবিকে ১৬১ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। গতকাল উন্মুক্ত নিলামে অংশ নিয়ে সম্প্রচার স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় আগামী ২.৫ বছরে বাংলাদেশে হতে যাওয়া 10টি হোম সিরিজ সম্প্রচারের একমাত্র স্বত্ব এখন ব্যান্টেকের। নিলামে $19 মিলিয়ন বেস প্রাইস ঠিক করে দিয়েছিল বিসিবি। নিলামে বেস প্রাইস থেকে কিছুটা বেশি 19.07 মিলিয়ন প্রস্তাব করে ব্যান্টেক। অন্য কেউ বিডে অংশ না নেয় পরে এই মূল্যেই টাইগারদের টেলিভিশন রাইটসটি পেয়ে যায় তারা। এর আগে বাংলাদেশ উইন্ডিজ হোম সিরিজের স্বত্ব পেয়েছিল ব্যান্টেক। বিসিবির আগের চুক্তিটি ছিল গাজী টিভির সঙ্গে 6 বছরের। সে সময় $20 মিলিয়ন পেয়েছিল ক্রিকেট বোর্ড। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তত 15 লাখ মানুষ সময় মতো পাচ্ছেন না দ্বিতীয় ডোজ। অ্যাস্ট্রাজেনেকা টিকাই দিতে চায় সরকার, মজুদ ফুরালেও হাসপাতাল থেকে মেসেজে ভোগান্তি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার চেষ্টায় মানুষ। অতিরিক্ত গরমে ঘাটে বেহাল দশা, দূরপাল্লার যানের অভাবে মোটরসাইকেল পিকআপেই ভরসা। এবং রাতভর থানায় রাখার পর আদালতে তোলা হলো সাংবাদিক রোজিনা ইসলামকে। 5 দিনের রিমান্ডের আবেদন, গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।